আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কর্তৃক আয়োজিত আজকের এই গোল টেবিল বৈঠকে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আলোচকবৃন্দ, সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো যাই হোক, আজকে ওনাদের যে লিখিত প্রস্তাবনা বা ডকুমেন্টস, সেটা ইতিমধ্যে আমরা শুনেছি এবং আমার পূর্বে জগলুল ভাই খুব চমৎকারভাবে বক্তব্য রেখেছেন। যাই হোক, তার বক্তব্য আপনারা সবাই শুনেছেন। আমি একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনাটা করতে চাই। যদি আমরা 5ই আগস্ট থেকেই শুরু করি, 5ই আগস্ট তথা বিপ্লব বা গণ অভ্যুত্থান যেটাই বলেন, সেই বিপ্লব পরবর্তী যে অন্তর্বর্তীকালীন একটি সরকার আমরা পেলাম, আসলে কি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জনগণের আকাঙ্ক্ষিত সরকার ছিল? আমরা কিন্তু এরকম সরকার চাই নাই। আমরা চেয়েছি বিপ্লবের পরে একটা বিপ্লবী জাতীয় সরকার হবে এবং এই সরকার হবে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার, ইনক্লুসিভ সরকার, যে সরকারের বিপ্লবের পক্ষের শক্তিগুলোর প্রতিনিধিত্ব নিয়ে একটি সরকার গঠিত হবে এবং সেই সরকারের মূল কাজ হবে জনগণের কাঙ্ক্ষিত সংস্কারের বাংলাদেশ বিনির্মাণ করা, জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু বাস্তবিক অর্থে আমরা একটা বিপ্লব করলাম বা অভ্যুত্থান করলাম, 2000 ছাত্র জনতা জীবন দিলেন, অসংখ্য মানুষ আহত হলেন, আইন কানুন সংবিধান সবকিছুকে তোয়াক্কা না করে জনগণ কিন্তু এই বিপ্লব করেছে। আপনি যদি এই বিপ্লবের পরে এসে সেই সংবিধান আইন কানুনের দোহাই দিয়ে মনে করেন যে না, এটা করা যাবে না, এটাতে হাত দেওয়া যাবে না, আরে ভাই, এটা কি? এটা কি ধর্মীয় গ্রন্থ? সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো ঐশী বাণী যে এটা পরিবর্তন করা যাবে না? যাহা কিছু মানব সৃষ্ট তাহা কিছুই পরিবর্তনশীল। যা কিছু মানুষ তৈরি করেছে তার সবকিছুই পরিবর্তন করা যায় এবং যাবে। একমাত্র সৃষ্টিকর্তা যা সৃষ্টি করেছে তাহা পরিবর্তন করা যাবে না, এর বাইরে সবকিছুই পরিবর্তনশীল। এখন আসেন, এই যে আমরা গণঅভ্যুত্থান করলাম, এই গণঅভ্যুত্থান আমরা যদি ওই ফ্যাসিস্ট সরকারের আইন কিংবা সংবিধান মানতাম, তাহলে কি এই গণঅভ্যুত্থান হতো? আপনারাই বলেন, হতো? কথা বলতে হবে। তাহলে আমরা শেখ হাসিনার আইন মানি নাই বিধায় কিন্তু এই গণঅভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে। এরপরে আমরা একটি এরকম জনগণের বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ হলো, দেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করলাম। এরপরে আমাদের সর্বপ্রথম কাজ ছিল একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন করা। এই যে বিপ্লবী জাতীয় সরকার হয় নাই, কেন হয় নাই? কাদের কারণে হয় নাই? কারা এর পিছনে দায়ী? আমি তো মনে করি তাদের মুখোশ জনগণের সামনে আগে খুলে দেওয়া উচিত। বিপ্লব 5ই আগস্ট দুপুর পর্যন্ত ছিল, 12টার পর থেকেই এই বিপ্লব বেহাত হতে শুরু করেছে। আর আজকে তো বিপ্লব প্রায় নাই অবস্থায়। বিপ্লব করেছে কারা বলেন তো? আমরা সবাই। এই গণঅভ্যুত্থান কারা করেছে? এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, রাজনৈতিক দল সবাই মিলে এই বিপ্লব আমরা করেছি, গণঅভ্যুত্থান ঘটিয়েছি, তাই না? এই বিপ্লবের একক ক্রেডিট কোন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন কিংবা কোন ব্যক্তির নয়। এই বিপ্লবের ক্রেডিট সবার, এদেশের আপামর জনগণের। এখন কথা হচ্ছে, আমরা সবাই সম্মিলিতভাবে এই গণঅভ্যুত্থান ঘটালাম, আর দুপুরবেলা ক্যান্টনমেন্টে একটা বৈঠক ডাকা হলো তড়িঘড়ি করে। সেই বৈঠকে আপনারা কেউ ছিলেন? আপনারা ছিলেন? তাহলে আপনি তো নিজেও বিপ্লবের পক্ষের শক্তি, তাহলে আপনি কেন নাই? তাহলে ওই যে 2-4টা দল সেখানে উপস্থিত হলো, সেখানে কোনো একটা জায়গা থেকে ঐশী বাণী আসলো, ওই আসলো যে এটি অন্তর্বর্তীকালীন সরকার হবে আন্ডার দ্য ফ্যাসিস্ট কনস্টিটিউশন, মানে শেখ হাসিনার সংবিধানের আন্ডারে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার করব। আপনারা কি বলেন? উপস্থিত 2-4টা দলের নেতারা বলে, জি হুজুর, জি হুজুর, ইয়েস করেন, বলছে না? তাহলে দায়ী কারা? দায়ী তো তারা যারা সেই 5ই আগস্ট দুপুরবেলা ক্যান্টনমেন্টের বৈঠকে উপস্থিত ছিলেন। আমরা এই বিপ্লবের ফ্রন্ট লাইন যোদ্ধা, সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, রিমান্ডে গেছি, জেলে গেছি, 22 বার হামলার শিকার হয়েছি, বাট আমরা কেন ওই বৈঠকে থাকলাম না? ছাত্ররা কেন থাকলেন না? তড়িঘড়ি করে সিদ্ধান্ত হলো অন্তর্বর্তীকালীন সরকার হবে। তাদেরকে আর্মির গাড়িতে করে নিয়ে যাওয়া হলো কোথায়? ভারতের এদেশীয় হেডকোয়ার্টার বঙ্গভবনে। বঙ্গভবনের প্রধান মাননীয় মহামান্য প্রেসিডেন্ট, সে কার লোক বলেন তো? ভারতের লোক। বিগত 15 বছরে বাংলাদেশের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, বড় বড় পদগুলোতে ইন্ডিয়ান গ্রিন সিগন্যাল ছাড়া কোনো ব্যক্তি বসার সুযোগ ছিল?
তার মানে বড় বড় যত পদে যত মানুষ বসছে তারা প্রত্যেকে ইন্ডিয়ান গ্রিন সিগন্যাল প্রাপ্ত। তাদেরকে নিয়ে যাওয়া হলো কোথায়? ইন্ডিয়ান হেডকোয়ার্টারে, বঙ্গভবনে নিয়ে গিয়ে বলল আমরা এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার করতে চাই, আপনি কি বলেন? তাকে তো আগে থেকে সিগন্যাল দেওয়া আছে। তিনি বললেন ইয়েস, ভেরি গুড, ভালো সিদ্ধান্ত, হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই সরকারের ভবিষ্যৎ বৈধতা নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে তার জন্য চিঠি পাঠানো হলো কোথায় জানেন? প্রধান বিচারপতির দপ্তরে চিঠি পাঠানো হলো যে ভবিষ্যতে এই সরকার যে আমরা গঠন করতে যাচ্ছি এটার আইনগতভাবে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে, আপনি কি বলেন? বাংলাদেশের প্রধান বিচারপতি। তো তৎকালীন সময় পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি কে ছিলেন বলেন? সেও ইন্ডিয়ান গ্রিন সিগন্যাল প্রাপ্ত ব্যক্তি। তিনি বললেন ইয়েস, করা যায়, কোনো অসুবিধা নেই, হয়ে গেল সরকার। আর আজকে নানান সংকট, নানান কথা, নানান আলোচনা, নানান ঝুঁকি। এখন আসেন, এই যে বর্তমান সরকারটি আমরা পেয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমি মনে করি এরকম একটা পরিস্থিতিতে আল্লাহর পক্ষ থেকে তিনি রহমত ছিলেন। কারণ তিনি ছাড়া অন্য কোনো ব্যক্তি ওই সময়ে আমরা যদি দায়িত্বে বসাতাম তাহলে এই বাংলাদেশ আজকে এই পর্যন্ত আসতো না, হয়তো মায়ানমার কিংবা অন্য কোনো দেশের মতো আমাদের পরিস্থিতি হয়ে যেত। কিন্তু এখন কথা হচ্ছে ইউনূস স্যারের পরে বাকি যারা আছে তারা কারা? এই বিপ্লবে তাদের অবদান কি? এই অভ্যুত্থানে তাদের অবদান কি? তারা কাদের পারমিশন নিয়ে কিংবা কোন পাইপ লাইনে কাদের গ্রিন সিগন্যালে এই উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন? আজকে সংস্কারের কথা আমরা সবাই বলছি, আসলেই সংস্কার দরকার, কিন্তু প্রশ্নটি সেই জায়গায় নয় ভাই। প্রশ্নটি হচ্ছে এই সরকারের যে ফিটনেস, যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি দিয়ে জনগণের কাঙ্ক্ষিত সংস্কারকে আসলেই তারা করতে পারছে? 6 মাসে তারা বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এবং এখন বাংলাদেশ এমন একটা অবস্থায় ডে বাই ডে আমরা খারাপের দিকে যাচ্ছি। এই জন্যই আমরা বলেছি আমরা সংস্কার চাই, কিন্তু এই যে বর্তমান সরকার, এই সরকার যে পরিধি, যে ফিটনেস, যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি দিয়ে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার তারা করতে পারবে না। তার বিকল্প সমাধান আমরা দিয়েছিলাম। এখন পর্যন্ত সরকারের সাথে আমাদের 5 বার বৈঠক হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টাকে লিখিত প্রস্তাব দিয়েছি, আমরা অসংখ্যবার বলেছি, কিন্তু আমাদের কোনো প্রস্তাবনা, কোনো সাজেশন এই সরকার আজ পর্যন্ত বাস্তবায়ন করে নাই। আমরা বললাম 21 জন দিয়ে 20 কোটি জনগণকে পরিচালনা সম্ভব নয়, এটাকে বাড়ান, এর পরিধি 50 সদস্যে উন্নীত করেন। বিপ্লবের পক্ষের শক্তিগুলো থেকে যারা যোগ্য, দক্ষ, দেশ পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে এরকম ব্যক্তিদের দায়িত্ব দেন, এটাকে বাড়ান, দেশ এগিয়ে যাবে। তারা শুনে নাই। যাদের নিয়েছে তারা কারা? আমি তো মনে করি দেশ চালানোর ন্যূনতম অভিজ্ঞতা তো দূরে থাক, একটা দেশের যে নানান অর্গানগুলো আছে এই অর্গানগুলো সম্পর্কে তাদের অভিজ্ঞতাই নেই। 2-4টা এনজিও চালানো আর দেশ চালানো এক নয়, এটা বুঝতে হবে। এরকম ব্যক্তিদের তারা উপদেষ্টা পরিষদে ঢুকিয়ে এরকম একটা আজগবি সরকার বানিয়ে ফেললেন। তারই ধারাবাহিকতায় আজকে এই যে নানান সংকট, নানান প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সংস্কার কিন্তু আসলে দরকার, এই জায়গাতে আমাদের কিন্তু কোনো আপত্তি নেই, কিন্তু কথাটা হচ্ছে সংস্কার আসলে এই সরকার করতে পেরেছে কতটুকু আর পারবে কতটুকু, এটা নিয়ে মূলত আজকে প্রশ্ন। আজকে দেখেন নানান জায়গায় সংকট, সমস্যা, ভাঙচুর, অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে না? কথা বলতে হবে। এই যে ধানমন্ডি 32 ভাঙলেন, আমার পূর্বে জগলুল হায়দার ভাই খুব চমৎকার ভাবে কান্নাকাটি করলেন এখানে। ধানমন্ডি 32 কেন ভাঙা হলো? এটা একটা ঐতিহাসিক বাড়ি, এটার সাথে আমি কিছুটা একমত। ওই বাড়িটা ঐতিহাসিক বাড়ি কখন ছিল? বিফোর 71, অর্থাৎ 71-এর আগে ছিল ওই বাড়িটি ঐতিহাসিক। 71 পরবর্তী সময়ে ওই বাড়িটি ছিল বাকশালের হেডকোয়ার্টার। আর বিগত 15 বছরে ওই বাড়িতে বসে বিএনপি নেতাদের গুম করার নির্দেশ দেওয়া হয়েছে, জামাতের নেতাদের ক্রসফায়ার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, আমাদের নেতাদের উপরে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে কি আপনি ওই বাড়িটিকে এখন ঐতিহাসিক বাড়ি বলবেন? বিগত 15 বছরে ওই বাড়িটি থেকে কি এমন দেশ ও জাতির উদ্দেশ্যে কল্যাণে সিদ্ধান্ত হয়েছে আপনারা দেখান, পারবেন না। সুতরাং আগে ভালো ছিল তা বলে কিয়ামত পর্যন্ত ভালো থাকবে এটা ভাববার কোনো কারণ নেই। ইবলিস শয়তানও এক সময় আল্লাহর অত্যন্ত প্রিয় ফেরেশতা ছিলেন, একটা অর্ডার অমান্য করার কারণে সে কিন্তু ইবলিস শয়তান হয়ে গেছে। সুতরাং আগে ভালো ছিল, সারা জীবন ভালো থাকবে এটা ভাববার কোনো কারণ নেই। আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথাটি বলছি না। এখন আসেন, এই যে যারা ভাঙচুর করছে এদের দায়িত্বটা আসলে কে দিল? এরা কেন এই কাজটা করবে? আপনি তো অলরেডি দেশকে পরিচালনার জন্য একটা বডিকে দায়িত্ব দিয়েছেন এবং সেই বডিটা আইনের মধ্যে ঢুকে সংবিধানের আন্ডারে দেশ চালাচ্ছেন। এবং তাদেরকে কারা দায়িত্ব দিয়েছে? আপনারাই দিয়েছেন।
যদিও বলা হয় এই সরকার একটা অন্তর্ভুক্তিমূলক সরকার, আসলে কিন্তু এটা অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ সরকার হয় নাই। এখানে আমাদের অন্যান্য যে রাজনৈতিক দল যারা এই বিপ্লবে আমরা অংশগ্রহণ করেছি, সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছি, আমাদের কারো পার্টিসিপেশন এই সরকারে নেই। শুধুমাত্র একটা সংগঠন অর্থাৎ বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটি রয়েছে তাদের এই প্রতিনিধি এই সরকারে আছে। তাহলে বলতে গেলে এই সরকার শুধুমাত্র তাদের। কিন্তু আমরা দেশ ও জাতির স্বার্থে নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্ল্যাঙ্ক চেক একটা সমর্থন দিয়ে যাচ্ছি এই সরকারকে। কিন্তু এই ব্ল্যাঙ্ক চেক সমর্থন কতদিন দিব? আনলিমিটেড টাইম? নো, এটা হতে পারে না। তারা যদি জনগণের দৃশ্যমান চাহিদা, সমস্যা সমাধান করতে পারতেন, প্রত্যাশা পূরণ করতে পারতেন, তাহলে আমরা আমাদের এই সমর্থন দিয়ে যেতে পারতাম। যেমনটি হয়েছে সিরিয়ায়। সিরিয়াটা হচ্ছে রিয়েল বিপ্লব। বিপ্লবের পরেই চেয়ারে বসে সেই তরুণ নেতা ঘোষণা দিলেন, আমরা 5 বছর ক্ষমতায় থাকব এবং একটা জাতীয় সরকার হবে। এই সরকারে বিপ্লবের পক্ষের শক্তিগুলো থেকে আমরা প্রতিনিধি নিয়ে এই সরকার গঠন করব। দিস ইজ দ্য বিপ্লব। আমাদের এটা তো বিপ্লব 5ই আগস্টের পরেই বেহাত। তো সেই জায়গা থেকে এই যে ধানমন্ডি 32, খুলনা, বিভিন্ন জায়গায় বাড়ি ভাঙচুর হচ্ছে, এটা সেটা হচ্ছে। আমার কথা হচ্ছে ফ্যাসিবাদের আস্তানাগুলো নিয়ে আমাদের বিন্দু পরিমাণ সহানুভূতি নেই, সহমর্মিতা নেই। ভেঙে চুরমার করে দেন, ফ্যাসিবাদের দোষরদের উৎখাত করেন, কোনো আপত্তি নেই, আমরা চাই। কিন্তু কথা হচ্ছে কখন করবেন, কাদের মাধ্যমে করবেন, কারা করবেন, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন আসেন, ছাত্ররা বলছে শেখ হাসিনা দিল্লি থেকে বসে বাংলাদেশকে বেকায়দায় ফেলে, প্লিজ সাউন্ড করিয়েন না, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদ হিসাবে ছাত্র জনতা বোল্ডোজার নিয়ে 32 রওনা দিলেন না? এখন আমার প্রশ্ন, এই যে শেখ হাসিনা বাংলাদেশের খুনি পলাতক কমান্ডার দিল্লিতে বসে বাংলাদেশকে বেকায়দায় ফেলার দুঃসাহস দেখাচ্ছেন, এই দুঃসাহস দেখানোর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো ফুয়েল কাজ করছে। এই ফুয়েলটা আসলে কোন জায়গা থেকে আসছে? এই তেলটা কোন জায়গা থেকে শেখ হাসিনা পাচ্ছে যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র সে অব্যাহত রেখেছে? এটা কি আপনারা খোঁজার চেষ্টা করেছেন? এটা আমি খুঁজে পেয়েছি। শেখ হাসিনা বাংলাদেশকে বেকায়দায় ফেলার যে দুঃসাহস দেখাচ্ছে, এই দুঃসাহস দেখানোর পিছনে যে ফুয়েল, এই ফুয়েলটা যাচ্ছে বাংলাদেশ থেকে। আর এই ফুয়েলের ট্যাঙ্কার রয়েছে এই সরকারের উপদেষ্টা পরিষদে, সেই ট্যাঙ্কার রয়েছে সচিবালয়ে, পুলিশ বাহিনীতে। যখন শেখ হাসিনা সকালে ঘুম থেকে উঠে চোখ মেলে তাকাই, দেখে আরে সচিবালয়ে 90% চেয়ারে আমার লোক বসা এখনো। শেখ হাসিনা যখন ডান দিকে তাকাই, আরে পুলিশ বাহিনীতে 80% লোক এখন আমার বসা। শেখ হাসিনা যখন বাম দিকে তাকাই, দেখে উপদেষ্টা পরিষদে আমার লোক। তাহলে শেখ হাসিনা যখন দেখে চতুর্দিকে আমার লোক, তো সে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে না তো কাকে নিয়ে করবে বলেন? কাকে নিয়ে করবে? মৃত ফ্যাসিবাদ নিয়ে তোমরা ভেঙে দাও, চুরমার করে দাও, আর জীবন্ত ফ্যাসিবাদের দোষরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাচ্ছে। আর এরা বলছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। হাউস লুকাস, আসল জায়গায় হাত দেন। আমি বারবার বলেছি, এই উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোষর রেখে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কসমিন কালেও বাস্তবায়ন সম্ভব নয়। আগে উপদেষ্টা পরিষদ সংস্কার করেন, এটাকে ফ্যাসিবাদ মুক্ত করেন, তারপরে ধীরে ধীরে আগান। সেটা তারা করছে না। তারা ওই মৃত ফ্যাসিবাদের আস্তানাগুলো নিয়ে তৎপর, কিন্তু জীবন্ত ফ্যাসিবাদগুলো নিয়ে তাদের বিন্দু পরিমাণ কথা নেই, বক্তব্য নেই। এই জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে বন্ধুগণ। এই যে বইমেলাই গতকালকে যে ঘটনাটি ঘটেছে, আমার কথা হচ্ছে ফ্যাসিবাদের দোসরদের বই মেলায় আসলো কিভাবে, কেমনে সম্ভব? তার বাংলা একাডেমি এই বই মেলার মূল ধারক বাহক, মেইন প্রতিষ্ঠান। তাহলে বাংলা একাডেমি জানতেন না যে এই বই মেলায় কোনোভাবেই ফ্যাসিবাদের পক্ষের শক্তিগুলোর যারা রাইটার তাদের বই যাতে না আসে? তারা এই ঘোষণা কেন দিলেন না? তাহলে দায়ী কে? দায়ী তো এই বাংলা একাডেমি। বাংলা একাডেমির সভাপতি, মহাপরিচালক, তাদেরকে নিয়োগ দিয়েছে কে? এই সরকার। প্রকারান্তরে এই সরকার দায়ী। আর আপনারা বই মেলায় যাবেন, ভাঙচুর করবেন, স্টল বন্ধ করে দেবেন, এগুলো সমাধান না। মূল জায়গায় হাত দেন। মূল জায়গায় আমরা যদি হাত না দিতে পারি, তাহলে বাস্তবিক অর্থে আমরা সমাধান পাবো না। আজকে ইসলামিক ফ্রন্ট যে লিখিত প্রস্তাবনাটি দিয়েছে সংবিধান সংস্কার নিয়ে, তাদের প্রস্তাবনার 95% পয়েন্টের সাথে আমি একমত। তবে এটাও মনে রাখতে হবে, এই সংবিধান একজন ব্যক্তিকে সামনে রেখে তৈরি করা হয়েছিল। একটা ব্যক্তির ফেস সামনে রেখে এই সংবিধান বানানো হয়েছিল। সুতরাং যে সংবিধান কোন ব্যক্তির ফেসকে সামনে রেখে বানানো হয়, সেই সংবিধান দিয়ে বিশাল একটি রাষ্ট্র কখনোই চলতে পারে না। এই জন্য এই সংবিধানের আমূল পরিবর্তন আমরা চেয়েছি। প্রয়োজনে জনগণ যদি চাই, তাহলে নতুন করে সংবিধান লিখতেও কোনো অসুবিধা নেই।
জনগণ যদি চাই, এই জন্য ওনারা গণভোটের কথা বলেছেন। অ্যাবসলিউটলি রাইট, গণভোট হোক। জনগণ কি চাই? জনগণ যদি মনে করে যে নতুন করে লিখতে হবে লেখেন, যদি বলে না সংস্কার করতে হবে করেন, কিন্তু জনগণের মতামত নেন। জনগণ কি চাই? আমি রাজনৈতিক দল, আমি কি চাইলাম ডাজন্ট ম্যাটার। জনগণ কি চাই, দ্যাট ইজ দ্য ম্যাটার। এটাই আমাদের বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংস্কার ইত্যাদি এগুলো নিয়ে অনেক কথা। আজকে এই সরকার যে 8-10টা কমিশন করেছে, এগুলো নিয়ে আমাদের অনেক বক্তব্য, অনেক সমালোচনা। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কারা? সংবিধান সংস্কার কমিটিতে যারা আছে, সংবিধান নিয়ে তাদের অভিজ্ঞতা, দক্ষতা, এখানে কোনো বিশেষজ্ঞ নেই, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক প্রশ্ন আছে। তো আমরা যদি সেদিকে নাও যাই, অন্তত আমরা এতটুকু বলতে পারি, আসলেই যে সকল প্রয়োজনীয় সংস্কার আমাদের দরকার সেটা করতেই হবে ভাই। সেটা যদি আমরা না করে একটা নির্বাচনের দিকে যাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী 5 বছর পরে আপনাদের সন্তানদের আবার রাজপথে নেমে জীবন দিতে হবে, আবার মরতে হবে। এই জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো অবশ্যই করতে হবে। নির্বাচন বাংলাদেশে 12 বার হয়েছে, আলটিমেটলি আমরা কি পেয়েছি? 71 এত মানুষ জীবন দিলেন, জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে পারি না 71 পরবর্তী সময়। 90 সালে এসে আবার জীবন দিতে হলো, এরপরেও আমরা জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারি নাই। 24 সালে এসে আরেকটা বড় লড়াই হলো, 2000 ছাত্র জনতা জীবন দিলেন, আমরা জেলে গেলাম, 15 দিন রিমান্ডে ছিলাম আমি। এই যে এত আমাদের ত্যাগ, এরপরে আর কি বলবো? এই সরকারের আমলে বসে একবার হামলার শিকার হলাম আমি। এই যে কয়েকদিন আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই দেখেছেন, এই যে আমার কপালে এখনো দাগ, 5টি সেলাই লেগেছিল, ছুরি দিয়ে আঘাত করেছে। এখানে এত ত্যাগের বিনিময়ে আমরা যদি জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে না পারি, তাহলে তো আলটিমেটলি ফলাফল জিরো। এই জন্য আমরা বলেছি কাঙ্ক্ষিত প্রয়োজনীয় সংস্কারগুলো করেই যাতে এই সরকার নির্বাচনের দিকে এগিয়ে যায়। যাই হোক, আমার কথা একবারই শেষ। অপারেশন ডেভিল হান্ট, এটা দিয়ে শেষ করে দিব। এই হান্ট বলা হচ্ছে ডেভিল যারা তাদেরকে গ্রেপ্তারের কথা। এটাও মনে রাখতে হবে যে অপারেশন ডেভিল হান্ট শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করলেই হবে না। বাংলাদেশে যারা এই মুহূর্তে আওয়ামী চরিত্রধারী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদার, এদেরকেও এই অপারেশনের আওতায় নিয়ে আসতে হবে। এভরি ডেভিল, প্রত্যেকটাকেই এই অপারেশনের আওতায় নিয়ে আসতে হবে, দল মত নির্বিশেষে। সে কোন দল করে, কোন মতের, কোন আদর্শের, ডাজন্ট ম্যাটার। তার ভিতরে যদি আওয়ামী চরিত্র থাকে, ক্যারেক্টার থাকে, সে ডেভিল, তাকে নিয়ে আসেন এই আওতায়। তাহলে এই অপারেশন সফল হবে। আমরা চাই অপারেশন ডেভিল হান্ট, এটা অনেক আগে নেওয়া দরকার ছিল, দেরিতে হলেও মন্দের ভালো বলে এটাকে আমরা স্বাগত জানিয়েছি। অন্তত এই অপারেশন সফল হোক, আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারের আস্তানাগুলো নিশ্চিহ্ন হয়ে যাক, আমরা এটা চাই। ভালো থাকবেন। ইসলামী ফ্রন্টকে অসংখ্য ধন্যবাদ আজকের এই গোলটেবিল বৈঠক আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।